প্রচুর খবর, আপনার জেলার খবর, আপনার সমস্যার খবর, বেআইনি অবৈধ কাজ, রাজনীতির খবর সব তুলে ধরা। দুয়ারে রিপোর্টার মানেই হচ্ছে রাজনৈতিক ঝগড়া নয়, চিৎকার চেঁচামেচি, কান পাতা দায় নয়, 19 থেকে 20টা খবর 1 ঘন্টায় নিয়ে আসা। আর আজকে প্রথমেই যেটা দেখাবো, কি গাফিলতি, কি উদাসীনতা দেখুন। বিএসএফ একটা ক্যানাল খুঁড়ছিল, সেই ক্যানাল, তার কোনো প্রোটেকশন নেই, সেখানে কেউ নেই। স্থানীয় গ্রাম, সেখানকার 4টি বাচ্চা, তারা পড়ে গেল, মাটি চাপা পড়ে মরে গেল, খেলতে খেলতে এসে মরে গেল, মাটি চাপা পড়ে। এটা উত্তর দিনাজপুরের চোপড়ায়। কি মর্মান্তিক ঘটনা। কেন নেই, কেন ছিল না, কি অবস্থা ছিল? খোলা মাঠ পড়েছিল। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার পরে? বিএসএফ এর তরফে কিছু বলা হচ্ছে? দেখো, বিএসএফ এর তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকালের দিকে প্রায় 11টা-12টা নাগাদই হবে, তখন কিন্তু সেই এলাকায় যে চেতনাগঞ্জ যে এলাকা রয়েছে সেখানে মাটি খোঁড়ার কাজ চলছিল বিএসএফ এর। এবং সেখানে কিন্তু যেটা উঠে আসছে যে গ্রামবাসীদের অভিযোগ যে 100 মিটার দূরে, অর্থাৎ গ্রাম থেকে 100 মিটার দূরে একবারে বাংলাদেশ এবং ভারত যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় সেখানে ড্রেন খোঁড়ার কাজ চলছিল। এবং গ্রামবাসীদের যে অভিযোগ রয়েছে যে যেসব বাচ্চারা রয়েছে সেই বাচ্চারা কিন্তু স্বাভাবিকভাবে একটা বলা যেতে পারে যে ড্রেনের কোনো কাজ হলে বা কোনো কিছু হলে সেই সময় কিন্তু বাচ্চারা কিন্তু উপরে দেখতে যায়, তারা সেখানে খেলতেও শুরু করে। কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এত বড় একটা ড্রেনের কাজ হচ্ছে, সেখানে কোনো নজরদারি নেই, সেখানে খোঁড়া হচ্ছে মাটি, অথচ নজরদারি নেই, সেখানে বাচ্চারা যাচ্ছে, সেই নজরদারি নেই, এমনটা কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করেছে। তবে আমি আসবো চঞ্চল। বিরাট প্রশ্ন হতে পারে কখনো, খোঁড়া হচ্ছে বিএসএফ এর মতো একটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন একটা বাহিনী, তার ক্যানাল, সেখানে কেউ নেই, কোনো প্রোটেকশন নেই, 4 শিশুর প্রাণ চলে গেল। স্থানীয় বাসিন্দারা, ওই শিশুদের আত্মীয়রা কি বলছেন দেখুন। মাটিতে ড্রেন ঘুরতেছে, ড্রেন জেসিবি আসলে যে কোনো বাচ্চা দেখতে যায়, দেখতে আসছিল, দেখতে গেছে ওরা মাটি ভক্সে পড়ে গেছে। ছেলেগুলো ওখানে খেলা করতে গিয়েছিল, খেলা করবার যাওয়ার পরে ওখান থেকে সাইডে দাঁড়িয়ে ছিল, মাটিটা পুরো ওখান দিয়ে ভেঙে পড়ে গেছে, তখন ছেলেগুলো দাবা গেছে ওখানে মাটির নিচে। বিএসএফ গুলো টোটালি 4 জন, না 3 জন অন্য পরিবারে, আমাদের একটাই। ইস, সত্যি তো। এরপরে কোনো ব্যবস্থা, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চঞ্চল? কোনো তো ব্যবস্থা নেওয়া উচিত। তবে একদমই ব্যবস্থা নেওয়া উচিত, কারণ যে গ্রামবাসীদের একটাই অভিযোগ যে বিএসএফ এর দিকেই আঙ্গুল তুলছেন, কারণ যে বিএসএফ এর উদাসীনতার কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের যে মানে গ্রামবাসীরা এবং পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু প্রশাসনের কাছে কিন্তু আবেদন করেছেন যাতে সুবিচার পায়। তবে এই যে ঘটনার সুবিচার, সেই সুবিচারের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গ্রামবাসী সহ পরিবারের সদস্যরা। তবে অবশ্যই গতকালের সুবিচার আমরাও চাই। এবং বিএসএফ এর পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখাবো। हमें तो इतना पता है कि जब हम गए तो जेसीबी लगाई और उसमें जो है जेसीबी लगी और बच्चों को रेस्क्यू करके निकाला, और हमारे उच्चाधिकारियों ने हमारे को बोला कि उनको चोपड़ा हॉस्पिटल ले जल्दी, और तुरंत हम यहाँ लाए। बस हम इतना ही जानते हैं। मौत हुआ है किसी का? अब ये तो डॉक्टर बता सकते हैं, हम तो इसके बारे में इसके बारे में तो আর পঞ্চায়েত সদস্য কি বলছেন দেখুন। দুঃখ জানার কোনো জায়গা নেই, এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে, খুব খারাপ লাগছে। বিএসএফ এর সুবিধার কারণেই হয়তো এখানে ড্রেন করা হচ্ছে। এটা তদন্ত সাপেক্ষে আমরা নিশ্চয়, পুলিশ, আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, নিশ্চয় বিএসএফও তাদের বিভাগীয় তদন্ত নিশ্চয় করবেন। তাদের ভালোর জন্যই হয়তো হচ্ছিল, কিন্তু তাদের ভালোর জন্য 4টে প্রাণ চলে যেতে পারে না। এবার দেখুন ঝাড়গ্রামে আরেক বিপত্তি, বায়ুসেনার মহড়ায় বিপত্তি। দেখুন ঝাড়গ্রামে বম্বিং, বায়ুসেনার মহড়া, সেখানে বায়ুসেনার হেলিকপ্টার থেকে, চপার থেকে আরম্ভ করে সমস্ত কিছু যায়, যুদ্ধ জাহাজ যায়, যুদ্ধ বিমান। সেখান থেকে বম্বিং এর সময় চাষের জমিতে পড়ে গেল হাই টেনশন তারে লেগে বম। যে কোনো সময়, আবার বলছি, বড় দুর্ঘটনা ঘটে পারত, কারো প্রাণ চলে যেতে পারত। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলো ঠিকই ওই গ্রামের মানুষ, কিন্তু কেন হলো এরকম, কি হয়েছিল?
দেখো অয়ন্দা, প্রথমেই বলবো আজ থেকে 1.5 বছর আগে যদি দেখা হয় ঠিক একই রকম ভাবে এই সাকরাইলের কেশিয়াপাতা এলাকায় এই লক্ষ্যভেদ যেখানে করার কথা ছিল সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে গ্রামের মধ্যেই চাষের জমিতে এর আগেও বোম্বিং হয়েছে। সেক্ষেত্রে আজকের ঘটনা আবার সেই একই রকমের ঘটনা। যে জায়গায় বোম্বিং এর জন্য জায়গা করে দেওয়া হয়েছে এয়ারফোর্সের তরফ থেকে, সেই জায়গায় লক্ষ্য না করেই তার লক্ষ্যভেদ হয়ে গ্রামের চাষের জমিতে যে সময়টা পড়েছিল সেই সময় চাষের জমিতে লোকজন থাকার কথা ছিল, কিন্তু সেই সময় লোকজন না থাকার ফলেই বড়সড় বিপত্তি থেকে বেঁচেছে। কারণ যেভাবে 1,33,000 যে হাই টেনশন তার, সেই তার ছিঁড়ে পড়েছে মাটিতে, তাও আবার রাস্তার উপর যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপর, এবং তার পাশেই যে চাষের জমি সেখানে যখন বোম্বিংটা পড়ে তার পাশাপাশি যে গ্রামের বাড়িঘর রয়েছে সেখানে অধিকাংশ বাড়িতে নাকি ফাটল হয়েছে, এমনটাই স্থানীয় গ্রামবাসীরা বাসিন্দারা কি অভিযোগ বলছেন করছেন। দেখি, স্থানীয় বাসিন্দারা। তো হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হলো, তাকিয়ে দেখি না এখানে বমটা পড়ে গেছে। বমটা পড়ে যাওয়ার পরেই মোটামুটি চাষির ক্ষতি হয়েছে, মিনিটাও নষ্ট হয়ে গেছে অনেকটা। প্লাস আমার বাবা যে বাড়িতে শুয়েছিল, আমার বাবার কাছে বমটা চলে গেছিলো, কারণ যে কোনো মুহূর্তে আমার বাবারও মৃত্যু হতে পারত। আমি বমটা গুলিয়ে রেখেছি বাড়িতে। আচ্ছা, মানে বোমা যে টুকরোটা ছিটকানো হয়ে গেছিলো ওইটা। কম পড়েছে ওরা করে ক্ষতি বলতে এই ধান টান রয়েছে, এই যে মিনি ঘরটা পুড়ে গেছে, মিনি ট্রান্সফর্মার উড়ে গেছে, এই কারেন্ট তারগুলো ছিঁড়ে গেছে। গ্রামের উপরে পড়লে শেষ হয়ে যেত, এরকম 3 বার হলো। অবস্থা এখন এই যে দেখতেছেন, যারা চাষবাস করে তাদের অবস্থাটা এখন কিভাবে থাকবে? আর 2 মাসের মধ্যে তো ধান পাকবে, এই সময় যদি ধানকে এভাবে শেষ করে। রাজু বললেন যে আরো এর আগে দুর্ঘটনা ঘটেছে, 3বার এরকম ঘটনা। বায়ুসেনা কোনো বক্তব্য রেখেছে এখনো পর্যন্ত? রাজু, দেখো বায়ুসেনার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, বায়ুসেনার যে আধিকারিকরা এসেছিলেন তারা কোনো কথা বলতে চাননি। তারা বলছেন তাদের উচ্চপদস্থ আধিকারিকরা বলবেন। কিন্তু ঘটনা ঘটার পরেই কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ প্রশাসন গিয়ে পৌঁছায় এবং গোটা জায়গাটাকে ব্যারিকেড করে ফেলে। কিন্তু গ্রামের মানুষ যেভাবে এইটা নিয়ে উত্তপ্ত হয়েছিল, সেক্ষেত্রে পুলিশরাই সেখানে পুলিশের তরফ থেকেই তাদেরকে শান্ত করা হয়েছিল। কিন্তু বায়ুসেনার যে আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছেছিল এবং তারা তদন্ত করছে কেন যে ঘটনা ঘটেছে তা নিয়ে, তদন্ত কি হয়েছে তা নিয়েও কিন্তু বায়ুসেনার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা যেন না ঘটে, কারণ মৃত্যু পর্যন্ত হতে পারত। দায়িত্ব যথেষ্ট রয়েছে বায়ুসেনার, দায়িত্ব সহকারে যেন এই ঘটনাগুলো ঘটানো হয়। এবার চলে যাব মুর্শিদাবাদে। দেখুন, সরকার বরাদ্দ করছে, সরকার টাকা দিচ্ছে, সেই সরকারি টাকা দুর্নীতিতে ঢুকে যাচ্ছে। টিউবওয়েল বসানোয় দুর্নীতি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, টিউবওয়েল বসানোয় দুর্নীতি। আর তাতেই একেবারে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন সেটা হলো রঘুনাথগঞ্জের মিঠিপুর পঞ্চায়েতের সামনে অবস্থান সদস্যদের এবং প্রধানের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, এটা কোন পঞ্চায়েত? মিঠিপুর গ্রাম পঞ্চায়েত বললাম, কিন্তু প্রধানের বিরুদ্ধেই কেন অভিযোগ, আর প্রধানের বিরুদ্ধে অভিযোগ কাদের? দেখো, এটা হচ্ছে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং প্রধানের বিরুদ্ধে অভিযোগ মূলত টিউবওয়েল বসানো, 17টা টিউবওয়েল বসিয়ে সেই টাকা কিন্তু উঠে গিয়েছে, অথচ টিউবওয়েলই বসেনি। গ্রামের মধ্যে একটি স্কুল রয়েছে, সেই স্কুলে আর্সেনিক মুক্ত পানীয় জলের নলকূপ বসিয়ে টাকা তোলা হয়ে গেছে, অথচ নলকূপ বসানো হয়নি। আজকে ছিল পঞ্চায়েতের মধ্যে সাধারণ সভা এবং সেই সাধারণ সভাতে যখন হিসাব পেশ করা হয়, তখন পঞ্চায়েতের পক্ষ থেকে যখন হিসাব দেওয়া হয়, তখন কিন্তু বিরোধীরা চেপে ধরে যে 17টা যে নলকূপ বসানোর কথা বলছে নির্দিষ্ট স্থানগুলোতে, সেখানে কিন্তু আদৌ কোনো নলকূপ বসানো হয়নি, অথচ কি করে এই টাকা উঠে গেল। এরপরে কিন্তু প্রধান রীতিমতন হকচকিয়ে যায় এবং শুধু তাই নয়, আর্সেনিকের কল বসানোর কথা থাকলেও সেটা কিন্তু বসানো হয়নি। তারপরে কিন্তু তারা বিক্ষোভে দেখাতে শুরু করেন এবং যদিও প্রধানের পক্ষ থেকে দাবি করা হয়েছে সেই নলকূপগুলো বসানোর কথা চলছে, বসানোর কাজ চলছে, ইতিমধ্যেই 3টে বসানো হয়েছে, কিন্তু 17টাই বসানো হবে। কিন্তু যারা বিরোধী সদস্য রয়েছেন তাদের দাবি যে 17টার জন্য কিন্তু ইতিমধ্যে টাকা তুলে কন্ডাক্টরকে পেমেন্ট করে দেওয়া হয়েছে বলে কিন্তু সেই হিসাব দেখানো হয়েছে। পঞ্চায়েত প্রধান যেটা বলছেন যে 17টা টিউবওয়েলই বসানো হবে, বসানো হলে পরে অবশ্যই আমরা দেখাবো। কিন্তু সিপিএম তারা কি এখন এই লোকসভা নির্বাচনের আগে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে? এই ইস্যু নিয়ে কি অভিযোগ করছে দেখুন। 2,28,000 টাকা টিউবওয়েলের একটা বিল তোলা হয়েছে 6 জুন। আজ পর্যন্ত কোথায় টিউবওয়েল বসেছে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, প্রধান কেউ বলতে পারছে না। আমরা গভর্নমেন্টের যে সাইট, সেই সাইটের থেকে আমরা তথ্য বের করেছি, একাধিক তথ্য আমরা দিতে পারি। ট্রিটমেন্ট প্ল্যান্ট জুনিয়র বেসিক হাই স্কুলে
টেন্ডার অ্যামাউন্ট হচ্ছে 2,92,568 টাকা, কন্ট্রাক্টরকে পেমেন্ট করা হয়েছে 3,09,737 টাকা। কাজ হলোই না, কিসের ভিত্তিতে মেজারমেন্ট করে বলা হলো যে 3,09,000 টাকা কন্ট্রাক্টর পাবে? আসলে 15% যে কাটমানি নিচ্ছে পঞ্চায়েত, সেই কাটমানির টাকা কন্ট্রাক্টরদের কিভাবে পাইয়ে দেওয়া যায় বা আরও উদ্বৃত্ত টাকা পাইয়ে দিয়ে সেই টাকা আত্মসাৎ করা যায় তার পরিকল্পনা হচ্ছে এই বিটিপুর গ্রাম পঞ্চায়েতে। আর উপপ্রধান তিনি অস্বীকার করছেন। বিরোধীর যতগুলো অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। টাকা মেরে নেওয়া হয়েছে এরকম পঞ্চায়েতে কোনো রকম রেকর্ড নেই, ওটা ভিত্তি। মানে কল বসানোর কথা ছিল আপনার, কলের কাজ হয়নি, টাকা চলছে রানিং কাজ চলছে, সমস্ত কাজ চলছে। আপনার তো স্পট যান, স্পট দেখা হচ্ছে কতগুলো কাজ চলছে, রানিং কাজ, যেহেতু টিউবওয়েলের বিষয়ে একটা কাজ নয়, তো জায়গার জায়গার কাজগুলো চলছে, কোনো একটা কোনো ইয়ে নেই। বিরোধী যতগুলো আমরা পঞ্চায়েতে কাজ করি সমস্ত কিছু বিরোধীকে নিয়ে আলোচনা করে কাজ হয়। এর দায় বিরোধী যদি বলেন যে বিরোধী করছে, এটা বিরোধীর নোংরামো এটা। এবার ভাতারের খবর দেখাবো। ভাতার একটা স্কুল, তার মধ্যে বাথরুম আছে, বাথরুম বানানো হয়েছে, কিন্তু সেই বাথরুম ব্যবহার করতে পারে না পড়ুয়ারা। তারা বাড়ি বাড়ি গিয়ে বাথরুম করে, বাড়িতে গিয়ে। ভাবা যায়, আজকে শৌচাগারে তালা দিয়ে দিলেন অভিভাবকরা। নতুন শৌচাগার নির্মাণ হয়েছে, তারপরেও তালা। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, কেন এই অভিযোগটা উঠছে? কেন তালা লাগিয়ে আছেন তিনি? কি অসুবিধে? দেখো অসুবিধা যেটা হচ্ছে যে জলের পাম্প বসেছে, তার ট্যাঙ্কও আছে, কিন্তু এই যে শৌচাগার থেকে পাম্পের দূরত্ব অনেকটা বেশি এবং সেই যে একটা পাইপ লাইন দরকার শৌচালয়ে জল পাওয়ার জন্য, সেই পাইপ লাইনটুকু এখনো বসানো হয়নি। এর ফলে অভিভাবকদের অভিযোগ যে এই যে রায় রামচন্দ্রপুর যে প্রাথমিক বিদ্যালয়, এখানকার ছোট ছোট খুদে পড়ুয়াদের বালতি করে জল নিয়ে বহু দূরের শৌচাগারে যেতে হয়। সেক্ষেত্রে তাদের পক্ষে তা সম্ভব হয় না, তখন তারা বাড়ি চলে যায় বা এই স্কুল ছেড়ে অনেকে অন্য স্কুলে চলেও যাচ্ছে। এখন তাদের বক্তব্য যে শৌচাগার যেহেতু তৈরি হয়েছে তাই সেখানে জলের ব্যবস্থা করা হোক, তা না হলে শৌচাগার তৈরি করে বা তা যদি ব্যবহারই না করা হয় তাহলে লাভ কি? এবং অভিভাবকরা বলছেন অনেক দূরে যেতে হয় যদি বাথরুম করতে হয়, তাহলে সত্যি তো এই বাথরুম রেখে লাভটা কি? অভিভাবকরা কি বলছেন দেখুন, ওই ছোট ছোট পড়ুয়ারা কখনো অত দূর যেতে পারে? অনেকটাই দূর, কাছে বললেই কাছে নয়, ওইটা বাচ্চারা মানে আনাটা সম্ভব নয়। একটা 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, তাদের পক্ষে আনাটা সম্ভব নয়। তবুও সেই বাচ্চাগুলো বড় বড় বালতিতে করে জল নিয়ে আসছে, নিয়ে এসে এইখানে বাথরুমে যাচ্ছে। তারপরে 12টার সময় এসে দেখছি বাথরুমে তালা লাগানো। আবার মানে পায়খানা বাথরুমে কখনো জল থাকছেই না, তালা লাগানো। বাচ্চারা কোথায় যাবে বাথরুম করতে বলুন? আবার চলে যাব শরদিন্দুর কাছে। শরদিন্দু, এর কোনো আপাতত সুরাহা দিতে পারবেন না প্রধান শিক্ষক? দেখো প্রধান শিক্ষক বলছেন ফান্ড নেই, অর্থাৎ যে অর্থের প্রয়োজন এই পাইপ লাইন বসানোর জন্য তা নাকি নেই, সেই কারণেই সেই কাজ হচ্ছে না, ফান্ড এলে তখন হবে, এমনটাই বলছেন প্রধান শিক্ষক। স্বাভাবিকভাবে এটাই বুঝতে পারলাম না যে ফান্ড নেই, এটা বুঝতে পারলাম, কিন্তু মেকশিফট ব্যবস্থা তো করা যায় যদি সদিচ্ছা থাকে। জল এনে জল ট্যাঙ্কে রেখে এই জল দিয়ে ওই বাথরুমটা সচল করার ব্যবস্থা করা যায়, তাতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় না। কি বলছেন শিক্ষক দেখুন। কেউ যদি বলে আমি বাড়ি যাবো, তাকে তো আমি না বলতে পারবো না, তাহলে আবার আপনি কেন আমার বাচ্চাকে পাঠান নাই? সে তো প্রশ্ন আসবে। দেখে নেন জল ব্যবস্থা আছে কিনা। কি আছে? জল বালতি আছে, বালতিতে জল ভরে আছে, বাথরুমে পায়খানাতে জল ভরে আছে। আর এর জন্য অন্য স্কুলে চলে যাবে পড়ুয়ারা, আপনার স্কুলে থাকবে না? কি অদ্ভুত। আর দেখুন মামার বাড়ি, হ্যাঁ মামার বাড়ির আবদার মাথা ভাঙায়। শিক্ষকরা প্রতিদিন দেরি করে স্কুলে আসেন, প্রতিদিন। তারা মাইনে পাচ্ছেন, এত ছুটি পাচ্ছেন, বারবার রাজ্য সরকার শিক্ষকদের পাশে আছে, তারপরেও তারা নিয়মিত স্কুলে যাবেন না। আর আজকে একেবারে ক্ষোভে ফুঁসে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন। দেখুন মাথা ভাঙায়। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, কতদিন ধরে এই অভিযোগ? শিক্ষকরা কেন আসেন না? তারা কি অন্য ব্যবসা করেন তাই জন্য আসতে পারেন না, সময় দিতে পারেন না স্কুলে?
দেখো অয়নদা, মাথাভাঙা 1 ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি হরিবাসক প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা অভিভাবকদের অভিযোগ যে বেশ কিছুদিন ধরে, অর্থাৎ দীর্ঘদিন ধরেই কিন্তু স্কুলের শিক্ষকরা যে স্কুলের সময়, নির্দিষ্ট সময়ে তারা স্কুলে আসেন না, নির্দিষ্ট সময় অনেকটা পেরিয়ে যাওয়ার পরে তারা স্কুলে আসেন। তারা দীর্ঘদিন থেকে এই বিষয়টি নজরে রাখছিলেন, এমনকি স্কুল শিক্ষকদেরকে তারা সতর্কও করেছিলেন যে তারা যেন সঠিক সময়ে স্কুলে আসে, তা না হলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে, সঠিকভাবে স্কুলে পঠন পাঠন হচ্ছে না। কিন্তু এই দীর্ঘদিন ধরে নজরে রাখার পর আজ কিন্তু অভিভাবকরা কি বলছেন দেখুন। যদি 1 দিন 2 দিন দেরি দিয়েছি সেটা মানা যায়, হয় না, বিপদ সবারই থাকতেই পারে, কিন্তু যদি প্রায় প্রতিদিনই আর কি দেরি, আজও দেরিতে আর কি, হ্যাঁ, এই জন্য আর কি সবাই মিলে সিদ্ধান্ত যে স্কুলটা বন্ধ করবো। হ্যাঁ, ওই জন্য আমরা তালা লাগিয়ে দিচ্ছি। আমরা এর আগে অনেক কয়েকবার বলছি কিন্তু কার্যকারী হয় নাই, এই কারণে আজকে আমরা তালা লাগাইলাম। যে মানুষের আপদ বিপদ থাকতেই পারে, এক দিন হতেই পারে লেট, কিন্তু ডেলি দিন লেট আসা এটা তো মানিয়ে নেওয়া যায় না। আচ্ছা রাজেশ, শুনলাম যে শিক্ষকরা নাকি অস্বীকার করছেন। কতজন শিক্ষক কাজ করেন ওখানে? সবাই দেরি করে আসেন কিনা? আর গ্রামবাসীরা, অভিভাবকরা বলছেন একদিনে হয় না, অনেক দিন ধরেই, তাই তালা লাগিয়ে দেওয়া হয়েছে। রাজেশ, অর্থাৎ ঠিক তুমি যেমনটা বলছিলে যে এই স্কুলের সমস্যা কিন্তু দীর্ঘদিনের, এমনটাই অভিযোগ অভিভাবকদের। এই স্কুলে 4 জন শিক্ষক রয়েছে, তবে যেটা অভিযোগ যে 4 জন শিক্ষকই প্রতিনিয়ত দেরি করে আসেন। তবে স্কুলের প্রধান শিক্ষক অর্থাৎ স্কুল ইনচার্জ যিনি রয়েছেন, টিচার ইনচার্জ, তিনি অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলেছেন সবাই মিলে দেরি করে আসলে তো টিচার ইনচার্জও অস্বীকারই করবেন, কারণ তাকে তো এই দলটা মেনটেন করতে হয়, এই 4 জনের শিক্ষকের দলটা, তারও তো সুবিধের মধ্যে পড়ে। এতজন বলছেন আর আপনারা অস্বীকার করছেন, এটা হতে পারে? আজকে হয়তো ওরা দেরি করছে, আমি তো ওই যে পূজার ব্যাপারে, সরস্বতী পূজার ব্যাপারে ব্যস্ত ছিলাম। প্রতিদিন দেরি না, বাচ্চাদের আপনারা শুনুন, গ্রামবাসী বললে তো হবে না, বাচ্চাদের কাছে আপনারা শুনুন যে আমরা আদৌ 11টার মধ্যে স্কুলে আসি কিনা, ঠিক আছে? আর এবার ঘাটাল মাস্টার প্ল্যানে যাব। ঘাটাল মাস্টার প্ল্যান 1959 সাল থেকে জটে। আর মনে আছে আপনাদের, মনে করিয়ে দিই, গত কয়েকদিন আগে ধর্ণা মঞ্চ থেকে 21 লক্ষ শ্রমিক 100 দিনের কাজের টাকা বকেয়া আছে, সেই টাকা দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে ফেব্রুয়ারি। এবার আরও একটা মাস্টার স্ট্রোক, ঘাটাল মাস্টার প্ল্যানের বাকি কাজের টাকা দেবে রাজ্য, 3-4 বছরের মধ্যে হয়ে যাবে। কিভাবে বললেন, কি বললেন, সাংসদ দেবের কি আবেদন ছিল, সব দেখাবো। ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। একদম চলে যাব ঘাটালে। ঘাটালে দীর্ঘদিন ধরে, দীর্ঘ যুগ ধরে ভাসেন মানুষ। বর্ষার সময় 1 কোমর জল ছাড়া, নৌকো ছাড়া কোনো গতি নেই। সেই ঘাটালের মানুষের এবার সমস্যার সমাধান হতে চলেছে। আর 3 থেকে 4 বছর ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্যই। এত ঝুলে ঝুলে থাকা আর হবে না। কেন্দ্রের বরাদ্দের ওপরে আর ভরসা নয়। কি বললেন মুখ্যমন্ত্রী আজকে আরামবাগ থেকে, দেখুন। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি। তার জন্য দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান, সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। আর ঠিক এর আগেই, মুখ্যমন্ত্রী বলার আগেই, দেব ঘাটালের সাংসদ, আবার যিনি ঘাটালের প্রার্থী হতে চলেছেন, তিনি আবেদন রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরামবাগের সভা থেকেই। আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই, যেই লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে, দিদিকে আবেদনকে, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে।
কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। আমার বিশ্বাসকে 2024-এ পর রাজ্য সরকার সেইটা দায়িত্ব নিয়ে পালন করবে এবং ঘাটালের দীর্ঘদিনের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটার স্বপ্ন থাকবে না, সেটা সত্যি হতে চলেছে। কেন এরকম সমস্যা? ঘাটাল হচ্ছে একটা গামলার মতো অবস্থান, ভৌগোলিক অবস্থান। শিলাবতী, কংসাবতী, দ্বারকেশ্বর ঘিরে রয়েছে। আর এখানে বন্যা হলেই মানে একটু জল বাড়লেই, বিভিন্ন জলাধার থেকে যখন জল বাড়ে ঘাটাল ডুবে যায়। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, তোমাদের জীবনে তো এই অসহনীয় অবস্থা তোমরা অভ্যেসই করে ফেলেছো বলা যায়। এবার কি মনে হচ্ছে আর 3 বছর আরো একটু কষ্ট করতে হবে, 3 থেকে 4 বছর, তারপরে কতটা সুবিধে হবে? দেখো নন্দা, এই নিয়ে ঘাটালবাসীর মুখে হাসি ফুটেছে। তারা বলছেন যে তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং তা সময়সীমা বেঁধে দিয়েছেন 3 থেকে 4 বছরের মধ্যে, এবং তার ফলে ঘাটালবাসী একটা উৎসবের আমেজ রয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। শুধু ঘাটাল নয়, ঘাটাল সহ বিস্তীর্ণ পাঁশকুড়া, কেশপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ যারা দীর্ঘ বছরই মানে বর্ষার সময় বন্যা এবং বন্যাতে সংবাদ শিরোনামে আসে ঘাটালে, এবং সেই যে চরম যে অসুবিধা, মানে এক কথায় রাস্তাঘাট প্লাবিত হয়, নৌকা ডিঙি করে একমাত্র আমি বলতে চাইছি যে তোমাদের ওখানে দোকান পাট সমস্ত জলে ডুবে যায়, 1 কোমর জল হয়ে যায়। সেই ছবি আবার দেখাবো আপনাদেরকে। এতে তো খুশি সাধারণ মানুষ অবশ্যই, কিন্তু কি অবস্থা থাকে কথা বলবো আরেকবার সুকান্তর সঙ্গে। সুকান্ত, দেখো সেই সময়ের কথাই মানুষ বারবার করে মনে করেন এবং প্রত্যেকবারে তারা চান যে ঘাটাল মাস্টার প্ল্যান এবারে বাস্তবায়িত হবে। কিন্তু তাদের দাবি যে বারবার নানান প্রতিশ্রুতি মিলেছে, অনেক ভোট চলে গিয়েছে, কেউ বাল্য অবস্থা থেকে বৃদ্ধ অবস্থায় পৌঁছেছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান সেই একই জায়গায় রয়ে গিয়েছে, মাস্টার প্ল্যান কার্যকর হয়নি। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কেন্দ্র টাকা দিক তারপরে মাস্টার প্ল্যান হবে, এটা তিনি চাইছেন না। তিনি বলছেন রাজ্য সরকার, এবং তাতেই হাসি ফুটেছে ঘাটালের বাসিন্দাদের। দেখুন, এখানে মাস্টার প্ল্যান হলে সবাই মানুষ, ঘাটালে মানুষের সকলেরই উপকার হবে, সবাই মুখ্যমন্ত্রীকেই আশীর্বাদ করবে। তো বর্তমানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেনার সহায়তায় যদি কিছু আমরা ইয়ে করতে পারি, মানে তার যদি আমরা সাহায্য সুযোগ পেয়ে তার অনুগামীতে তারা করতে পারে, তাহলে এটাই হবে উন্নতি এবং আমাদের ঘাটালবাসী বাঁচার একমাত্র উপায়। একদম অবশ্যই। আর এদিকে দেব নিয়ে জল্পনা শেষ, জট কেটে গেছে। দেব এবার ঘাটাল থেকে প্রার্থী হচ্ছেন। আজকে থেকেই পিংলায় দেওয়াল লিখন শুরু হয়ে গেল। এই দেখুন, দেবের নামে দেওয়াল লিখন, পুনর্নির্বাচিত করুন। দুবার ইতিমধ্যেই এই ঘাটাল সাংসদ হয়েছেন দেব ঘাটাল থেকেই। আবারও পিংলায় এবার ঘাটালের সাংসদ প্রার্থী দেব। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, কতটা উৎসাহ উদ্দীপনা রয়েছে? সব জল্পনা কল্পনা কেটে গেছে, একেবারে স্থির হয়ে গেছে মোটামুটি ভাবে যে দেবই হবেন ঘাটালের প্রার্থী। একদমই অয়নদা, সেই আত্মবিশ্বাস নিয়েই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে নাম ঘোষণা হওয়ার না হওয়ার আগেই কিন্তু তারা উচ্ছ্বাসিত হয়ে পড়েছে, দেওয়াল লিখতে শুরু করেছে। তারা আশাবাদী এবারেও তারা ঘাটাল লোকসভার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবকেই পাবে এবং তারা বিপুলভাবে জয়লাভ করবে। সেই জন্যই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার করকাই গ্রাম পঞ্চায়েত এবং জলচক গ্রাম পঞ্চায়েতে আজকে দেওয়াল লিখন হয়। সেখানে লেখা আছে দেবকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন, এবং এই নিয়ে কিন্তু কর্মীরা যথেষ্ট উচ্ছ্বাসিত। এবং স্বাভাবিক, এবং এই প্রথম বোধহয় গোটা রাজ্যে কোনো একটা জায়গায় প্রার্থীর নাম সহ দেওয়াল লিখন শুরু হয়ে গেল। কেন বলছিলাম যে দেওয়াল লিখন প্রার্থীর নাম দিয়ে? দিলীপ ঘোষের মতো নেতা তিনিও দেওয়াল লিখলেন মেদিনীপুরে, কিন্তু প্রার্থীর নাম ছাড়া। মেদিনীপুরের সাংসদ এখন দেওয়াল লিখলেন, পদ্ম আঁকলেন,
কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, বিজেপিকে প্রশ্ন করলে বলবে যে বিজেপি হচ্ছে একটা সাংগঠনিক দল, বিজেপির একটা নিয়ম শৃঙ্খলা আছে, কিন্তু কোথাও কি দিলীপ ঘোষ প্রার্থী হবেন কিনা সন্দেহ আছে, তাই দিলীপ ঘোষ আগবাড়িয়ে আর নামটা লিখলেন না। একেবারে অন্ধ। দেখো, আজকে মেদিনীপুর লোকসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডে, মেদিনীপুর শহরের 20 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখলেন খোদ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, যিনি প্রার্থী হবেন কিনা এখনো পর্যন্ত সেটা জানা যাচ্ছে না, কিন্তু মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তিনি সাংসদ, সেই দিলীপ ঘোষ কিন্তু আজ নিজেই দেওয়াল লিখলেন। কিন্তু যদিও এখনো পর্যন্ত কিন্তু দেওয়ালে কোথাও দিলীপ ঘোষের নাম লেখা উল্লেখ নেই, কারণ হচ্ছে এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তবে দিলীপ ঘোষ নিজেই দেওয়াল লিখলেন এবং পদ্ম আঁকলেন। পাশাপাশি আজ থেকেই তিনি জানিয়ে দিলেন যে লোকসভা নির্বাচনের প্রচার কিন্তু শুরু হয়ে গেল বিজেপির তরফে। সারা দেশ জুড়ে এই প্রচার চলছে এবং তার সাথে সাথে মেদিনীপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু তিনি প্রচারে নেমে পড়লেন। তবে কেন্দ্রীয় বিজেপি ঠিক করবে প্রার্থী কে হবে। তবে তিনি পরিষ্কার এটাও জানিয়ে দিলেন যে প্রার্থী যেই হোক সেটা কিন্তু সেকেন্ডারি, তবে মোদিজি প্রধানমন্ত্রী হবে। একদম, আমি এটাই বলছিলাম যে সাংগঠনিক দল কে হবে তা দলই ঠিক করবে, কেন্দ্রীয় কমিটি ঠিক করবে, কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। দিলীপ ঘোষের মুখে সেই কথাই। দেওয়াল লিখন সারা দেশে শুরু হয়েছে, আমরাও মেদিনীপুরে আজকে শুরু করলাম। আর এক প্রকার দামামা বেজে গেল। ক্যান্ডিডেট কে হবে সেকেন্ডারি, মোদি প্রাইম মিনিস্টার হবেন, যেখানে পদ্মফুল সেখানে ভোট। পাহাড়ের ঠান্ডাটা বোধহয় একটু কমেছে, কিন্তু রাজনীতির গরম বাড়ছে। দার্জিলিংয়ে অবস্থান বিক্ষোভে অনিত থাপা, বিজেপির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, হঠাৎ অসহযোগিতা বিজেপির বিরুদ্ধে কি কি বিষয়ে অনিত থাপা কেন বসলেন, কদিনের জন্য বসলেন অবস্থানে? দেখো, গত 15 বছর ধরে দার্জিলিং আসন থেকে কিন্তু বরাবরই সাংসদ পদ জিতে এসছে বিজেপি, এবং বারবার তারা নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি পাহাড়ে দিয়েছিল, অর্থাৎ পাহাড়ে যে স্থায়ী রাজনৈতিক সমাধান, সেই বিষয়ে কোনো রকম যেমন সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি। পাশাপাশি 11 জনজাতি গোষ্ঠী তপশিলি উপজাতির স্বীকৃতি বারবার করে কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার যখন নির্বাচনের আগে এখানে এসছেন প্রচারে, তারা প্রতিশ্রুতি দিয়ে যান এই বিষয়গুলি তারা দেখবেন এবং তা ফুলফিল করবেন, কিন্তু আজ পর্যন্ত সেসব দাবি কিছুই মেটেনি। উল্টে পাহাড়বাসীকে এর সঙ্গে ধোক্কা দিচ্ছে বিজেপি সরকার। এই অভিযোগ তুলেই কিন্তু গতকাল আমরা দেখছি অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টি, তারা যেমন গতকাল পোস্টারিং করেছিল পাহাড়ে, আজ বিজেপিএম অনিত থাপার নেতৃত্বে কিন্তু পাহাড় জুড়ে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক সর্বত্র, কোথাও জেলা শাসকের কার্যালয়, কোথাও বা মহকুমা শাসকের কার্যালয়ে আজ থেকে তারা শুরু করলো 3 দিনের এই ধর্ণা অবস্থান বিক্ষোভ। অনিত থাপা নিজে কিন্তু ছিলেন আজকে দার্জিলিং যে জেলা শাসকের দপ্তর, সেখানে অনিত থাপা নিজে ছিলেন, এবং আগামী দিনে এই আন্দোলন শুধু পাহাড় নয়, সমতলের তোরায় ডুয়ার্সও ছড়িয়ে যাবে বলে এই লোকসভা নির্বাচনের আগে, এর আগে পরপর বিজেপি জিতেছে। এবার মানে তৃণমূল ওখানে কোনোদিনই জেতেনি সেরকম ভাবে বলা যায় লোকসভায়। সেই লোকসভা ভোটে এবার বিজেপির পক্ষে অনিত থাপার এই আন্দোলন কতটা কাঁটা হতে পারে, সমস্যা হতে পারে, আদৌ সমস্যা হতে পারে কিনা সেটাই দেখার। অনিত থাপা কি বলছেন দেখুন। ये जागरण यात्रा है, हम लोग आदमी को जागरूक करना है। तो ये क्या प्लेन साइड में भी करेंगे आप? ये पहले हम लोग इधर जो तराई डुअर्स पूरा मिलाकर हम लोग बड़ा रैली करेंगे। ये गवर्नमेंट के अगेंस्ट पर है, बीजेपी गवर्नमेंट के अगेंस्ट। एमपी तो बेचारा गवर्नमेंट नहीं है ना, वो तो उसने प्रयास किया, मैं बोल रहा हूँ तो, लेकिन उसको बीजेपी ने साथ ही नहीं दिया, तो क्या करेंगे। और दार्जिलिंग এর সাংসদ রাজু বিস্তা এটাকে নাটক বলছেন। दूसरी बात, जहाँ तक ये धरना मुझे एक तरह से ड्रामा लगता है, 2-3 कारण हो सकते हैं। एक बड़ा कारण ये हो सकता है, जैसे मुझे कुछ पता है, ऐसे ही बीजेपीएम को कुछ शीर्ष नेतृत्वों को शायद ये ज्ञान है कि भारत सरकार कुछ करने वाली है। एक बड़ा विषय ये हो सकता है। काम हो ना हो उससे पहले क्रेडिट लेने वाले बहुत उतर जाते हैं सड़क पे। सो मुझे लगता है इस बार हम सब बेसिकली जो गोरखा अपने परिचय के लिए पीड़ित है, शोषित है, वंचित है, मुझे लगता है ऐसे मुद्दे के राजनीतिकरण ना करना, मुझे लगता है वो ज़्यादा उचित हो। এবার জলপাইগুড়িতে চলে যাব। জলপাইগুড়ি মেডিকেলে রোগীর পরিবারকে মার, কার বিরুদ্ধে অভিযোগ? রক্ষীর বিরুদ্ধে। এখানে জুনিয়র ডাক্তার ফাক্তার নয়, রক্ষীর বিরুদ্ধে। কিন্তু এটা খবর নয়, খবর হচ্ছে চিকিৎসকের নির্দেশে নাকি রোগীর পরিবারকে মেরেছেন ওই রক্ষী। মহিলা সদস্যদের শ্লীলতাহানির অভিযোগ। মানে এই চিকিৎসক নাকি? কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কি ঘটেছে ঘটনাটা? চিকিৎসকের বিরুদ্ধে এরকম অভিযোগ কেন?
দেখো গতকাল আজকে ভোর রাতেই কিন্তু এই পরিবারটি ধূপগুড়ি হাসপাতালে প্রথম গিয়েছিল, সেখান থেকে তাদেরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পেটের একটি সমস্যা ছিল এবং তারা ভালো চিকিৎসা পাবেন বলেই কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এসেছিলেন। তাদের অভিযোগ সেই সময় কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন ইমার্জেন্সিতে, তিনি অপ্রকৃত অবস্থায় ছিলেন এবং তিনি প্রেসক্রিপশন লিখতে পারছিলেন না, রোগীকে ঠিকঠাক দেখতে পাচ্ছিলেন না। অসহায় হয়ে তারা শুধু একটুকুনি বলেছিলেন, ডাক্তারবাবু আপনি ঠিকঠাক করে রোগীকে দেখুন, আপনি যে অবস্থায় রয়েছেন আপনি সুস্থ নেই, প্রয়োজনে আরো একজন চিকিৎসককে ডেকে নিন অথবা সহকারী কাউকে ডেকে নিন, যাতে আমাদের পরিবার বা আমার যে পেশেন্ট রয়েছে সে ভালো চিকিৎসা পায়। এই অবস্থায় চোটে লাল হয়ে যান চিকিৎসক এবং তিনি নিরাপত্তা রক্ষিত দেখতে পান। ঘটেছে মানে রাতের জেট থেকে গেছে নাকি? দেখো ভোর 3টা নাগাদ এই ঘটনা ঘটেছে। প্রথমে রাত 1টা নাগাদ ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেছিল এই পরিবারটি তাদের রোগীকে, তারপর সেখান থেকে ভোর 3টা নাগাদ জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে এবং সেই সময় এই ঘটনাটি ঘটে। বলা হচ্ছে যে চিকিৎসক যেই অবস্থায় ছিলেন তিনি রোগীকে দেখার মতন অবস্থায় ছিলেন না, যে প্রেসক্রিপশনটি লিখছিলেন একটু রোগীর স্ত্রী কি বলছেন দেখি। আমার ছেলে বাকি স্যার এখান থেকে কোথায় লিখলেন দেখে লেখেন, ওকে বলে কি ভাই সিকিউরিটি গার্ড এইগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিত, তারপর বাড়ি করে দিল আমার ছেলেকে বাঁচার জন্য। তারপর আমি যাই মারিস না, তারপরে কি আমার ছেলেকে ওই বন্দি করা রাখলো ঘরে। তারপরে ওই আমার সাথে ওখানে একা যদি পাইতো ওকে মাইরা শেষ করতো। ঠান্ডা আছে একটু রাতেই টেনে নিয়েছেন, হতেও পারে। আর শান্তনু কোনো অভিযোগ থানায় বা কোথাও? দেখো আজকে এরা থানাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে রোগীকে কিন্তু তারা সরকারি হাসপাতালে আর চিকিৎসা করাননি, শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়ে কিন্তু তারা বিকেলের দিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আসেন। তারা অপেক্ষায় ছিলেন কখন এমএসভিপির সাথে দেখা হবে তাদের, কিন্তু এমএসভিপি আজকে একাধিক বৈঠকে ব্যস্ত থাকার কারণে তারা সহকারী সুপারের সাথে দেখা করেন এবং তাদের অভিযোগপত্র তুলে দেন এবং বলেন আমরাও ব্যবস্থা চাই, কারণ যদি ঠিকঠাক হয় অভিযোগ তাহলে ব্যবস্থা নিন। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে দেখুন। যে ঘটনাগুলো ওনারা বললেন, তো আমরা আমাদের যে সিকিউরিটি ইনচার্জ আছে তার ওনাকে বললাম যে সিসিটিভি ফুটেজটা নেওয়ার জন্য। আমরা ওটা দেখে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব, যে যদি কোনো রকম আমাদের স্টাফরা যদি জড়িত থাকে ডেফিনেটলি আমরা তার এগেইনস্টে অ্যাকশন নেব, সুপারিশ করবো হোক যাই হোক, যা প্রসিডিওর আছে করবো। অবশ্যই আমরাও আশা করব, আপনার উপরে ভরসা রাখি। আলিপুরদুয়ারে আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর দাবাং ভিডিও দেখেছি। এবার আলিপুরদুয়ারের এসডিওকে দেখুন, একেবারে দাবাং, লাঠি হাতে, মদ গাঁজার ঠেক সব ভাঙলেন তিনি একেবারে। ওই দেখুন দারুণ, গাঁজা গাছ উপড়ে ফেলছেন, লাঠি চালাচ্ছেন, উপায় নেই না হলে। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কতদিন ধরে চলছিল এই সমস্ত এলাকায়? দেখো অয়নদা, যেটা খবর সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে কিন্তু এই যে দুটো এলাকায় আজকে মহকুমা শাসক অভিযান চালিয়েছে, এই দীর্ঘদিন থেকে এই সমস্ত এলাকায় মদ এবং গাঁজার ঠেক চলছিল। শুধু তাই নয়, এই মদ গাঁজার ঠেকের জন্য নানান রকম দুষ্কর্ম এবং দুষ্কৃতিমূলক যে কাজকর্ম সেগুলোও চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু আজকে একদম দাবাং মহকুমা শাসক নিজেই লাঠি হাতে নেমে পড়েছেন। যদিও মহকুমা শাসককে দেখে অনেক এই মদখোর গাঁজাখোরেরা একেবারে পিটটান দিয়ে একেবারে দৌড়ে পালিয়েছে, কিন্তু মহকুমা শাসক কিন্তু ছাড়ার পাত্র নয়। বিভিন্ন জায়গায় প্রথমে তিনি আলিপুরদুয়ার শহরের যে 18 নম্বর ওয়ার্ড প্রমোদনগর সেখানে অভিযান চালিয়েছেন, তারপর 11 নম্বর ওয়ার্ডের যে পলাশবাড়ি যে কালজানি নদীর চর সেখানে অভিযান চালিয়েছেন, বাড়িতে তালা ভেঙে ঢুকেছেন, তল্লাশি চালিয়েছেন। শুধু তাই নয়, বাড়ির ভেতরে যে গাঁজা গাছ সেটাও উপরে ফেলে দিয়েছেন। একদম এই ধরনের অভিযান চলতে থাকুক, না হলে পরিবেশ নষ্ট হয়ে যায়, একটা এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায়। যথেষ্ট সাধু উদ্যোগ নিয়েছেন। কি বলছেন মহকুমা শাসক দেখুন। এই যে বিভিন্ন নদীর চর, বিভিন্ন বাড়িতে মদ বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, সেই খবর পেয়ে সেই সমস্ত ঠিকানায় আজকে আমরা এসেছিলাম। এসে দেখলাম যে সত্যিকারের এসব বিক্রি হয় কিনা। এদেরকে ওয়ার্নিং দিয়ে দেওয়া হলো যে ফার্দার যদি কখনো কোনো কমপ্লেন আসে এবং আমরা এসে যদি কিছু পাই কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে। আবার মুর্শিদাবাদের খবরে যাব। এবার মুর্শিদাবাদের সুতির ডিএন কলেজের ছবি দেখাবো। পড়ুয়া বিক্ষোভে উত্তাল
দেখুন দেখুন অবস্থা দেখুন, কাদের মধ্যে মারামারি হচ্ছে, প্রফেসরকে মারছে নাকি? এইরকম ভাবে কলেজে পুলিশ আসতে বাধ্য হলো, এত বড় সাহস পড়ুয়াদের। যাই হোক না কেন প্রফেসরের গায়ে হাত দেওয়া হবে। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, দেখো আজকে কলেজের তোমার স্নাতক স্তরের 5th সেমিস্টারের পরীক্ষা ছিল ইতিহাসের, এবং শামসেরগঞ্জের যে নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের সেন্টার পড়েছিল অরঙ্গাবাদের ডিএন কলেজে, এবং অভিযোগ কলেজের ছাত্রদের দাবি ছিল টুকতে দিতে হবে, নকল করতে দিতে হবে, ফোন নিয়ে ক্লাসের মধ্যে ঢুকতে দিতে হবে। এই সব দাবি নিয়েই কিন্তু তারা যখন কলেজের শিক্ষকরা বাধা দেয়, তারপরেই পরীক্ষা শেষে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, কলেজের মধ্যে বিভিন্ন ধরনের ভাবে অশান্তি সৃষ্টি করতে শুরু করে, এবং কলেজের শিক্ষকদের গায়েও হাত তোলে বলে অভিযোগ। যদিও ছাত্রদের দাবি যে শিক্ষকরাই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাদের খাতা কেড়ে নিয়েছে, তাদেরকে ঠিক মতন ভাবে বসতে দেওয়া হয়নি। তবে কলেজের যিনি অধ্যাপক রয়েছেন তোমার কলেজের অধ্যাপকরা অভিযোগ করবেন না, কারণ এই দেখুন মা বাবারা খাইয়ে পড়িয়ে কত মেধাবী পড়ুয়া তৈরি করেছেন, তাদেরকে টুকতে দিতে হবে, মোবাইল নিয়ে পরীক্ষা দিতে হবে, মামার বাড়ির আবদার। দেখুন শিক্ষক কি বলছেন, মানে অধ্যাপক কি বলছেন দেখুন। মানে প্রথম থেকে একটা দাবি যে নকল করতে দিতে হবে, এই অন্যায় আবদার প্রথম থেকে, এবং ওপেন করতে দিতে হবে, মোবাইল খুলে লিখবে, কাগজ খুলে লিখবে, এই সমস্ত আবদার নিয়ে ওই আমাদের যদি এই অধিকার না দেওয়া হয়, টুকতে না দেওয়া হয়, তাহলে আমরা পরীক্ষা দেবো না বলে 5-6 জন ছেলে চলে যায়। পাশের ঘর থেকে কিছু ছেলেকে প্রভাবিত করে, তারপরে ওরা দল গুছিয়ে আবার পরীক্ষা শেষে আবার কিছু মারমুখী হয়ে এসছে। এই হচ্ছে ঘটনা। আত্মপক্ষ সমর্থনের জন্য, নিজেদের যুক্তি জোরালো করার জন্য ওরা একটা এইরকম অভিযোগ আনছে। কি অভিযোগ আনছে পড়ুয়ারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য? দেখুন, আমার একটা বন্ধুকে এক্সামে উল্টাপাল্টা করে কথা বলেছে স্যার, ওই জন্য আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেছিলাম। আমাদেরকে গেটে ধরে একটা স্যার একদম আমাদের সব স্টুডেন্টকে কলার ধরে একদম স্যারের সঙ্গে কথা বলতে গেছিলাম, আর আমার এই এতে অবস্থা করলো। সকল থাকছে তাও ধরছে, না থাকছে তাও ধরছে। আচ্ছা, বাথরুম যাচ্ছে চেক করছে, বাথরুম থেকে আসছে চেক করছে, খাতা যদি না পাচ্ছে, কেউ যদি ভিতরে তাকাচ্ছে, আধা ঘন্টা বসিয়ে রাখছে। স্যার বলছে যে তোদের ক্ষমতা কি আছে দেখবো। স্যারেরা আমরা ক্ষমতা দেখতে চাই, একটা স্টুডেন্টকে কিভাবে বলবে এইভাবে। এবার মালদার হরিশ্চন্দ্রপুরে দেখুন, পুষ্টির কেন্দ্র আমরা বলি, দেখুন বরাদ্দ কম হতে পারে, কিন্তু ঠিকঠাক খাবারটা তো ইচ্ছে থাকলে ওই স্কুলের ICDS এর শিক্ষক রাঁধুনি দিতে পারে। পুষ্টির কেন্দ্রে পচা ডিমের সঙ্গে শুকনো ভাত, অবস্থা দেখুন। এবার এই কর্মীকে এমনিতে খোলা আকাশের নিচে চলছে হরিশ্চন্দ্রপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তাকে এই শুকনো ভাত জোর করে খাওয়ানো হচ্ছে। গরিব মানুষের ছেলে মেয়েরা সত্যি তাই, তাদের সন্তানদের কখনো খাওয়াতে পারবেন? আর আপনি আপনার সন্তানকে খাওয়াতে পারবেন? কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, একদিনে নিশ্চয়ই এরকম অভিযোগ হয়নি, একদিনে নিশ্চয়ই এতটা আক্রমণাত্মক হয়ে যাননি অভিভাবকরা, নিশ্চয়ই অভিযোগ ছিল কয়েকদিনের। একদমই, দেখো স্থানীয় বাসিন্দারা বলছেন দীর্ঘদিন ধরে খেয়াল খুশি মতো চলছে এই ICDS সেন্টার, এবং খাবারের মান নিয়ে আজ নয়, দীর্ঘদিন ধরে বারবার বলেছেন তারা, কিন্তু শোধরানোর কোনো নাম নেই। আর আজকে যা ঘটনা ঘটলো, সত্যি শুকনো ভাত, একটা ডাল পর্যন্ত নেই, গলা দিয়ে কি নামতে পারে কারো? তাতেই ক্ষোভ ছড়ালো। আর কর্মীকে খাওয়ানোর চেষ্টা করলেন অভিভাবকরা, বললেন আপনি অন্তত খেয়ে দেখুন, দেখি গলা দিয়ে নামে কিনা, বাচ্চারা কি করে খাবে? স্বাভাবিক প্রশ্ন। আর রাঁধুনি, তিনি বলছেন, কর্মী বলছেন রাঁধুনি আসেনি, তাই নাকি এই সমস্যা পরে পুষিয়ে দেওয়া হবে, পরে কোনোদিন সবজি ডাল দিয়ে দেবেন। তা হয় নাকি? পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। এখন দেখার, খুব ভালো প্রশাসন ব্যবস্থা নিক। এই সমস্ত যারা ICDS চালান তাদের বিরুদ্ধে, তারা তো রাস্তায় নামছেন, আরো স্যালারি বাড়ানো, আরো হ্যান ত্যান এসবের দাবিতে। তারা অন্তত এই দায়িত্বটা পালন করুন। অভিভাবকরা কি অভিযোগ করছেন বিস্ফোরক দেখুন। বলবো না, আর
কি কিছু বলবে না, যে দিচ্ছি সে খাও, আমি বলবো না, আর কিছু সরকার থেকে দিচ্ছে না। তো এইভাবে কি প্রতিদিনই দিচ্ছে আপনাদের? প্রতিদিনই দিচ্ছে, অমনি দিচ্ছে, 3 দিন দিচ্ছে, সপ্তাহে 3 দিন দিচ্ছে, আর দিন দিচ্ছে না, কোনোদিন দিচ্ছে এরকম সিদ্ধ ভাত দিচ্ছে খালি। তো সাদা ভাত কি শুধু খাওয়া যায়, কি জানাচ্ছেন? বলছে যে এমনি চ্যাংড়া আলুরা খায়, সাদা ভাতে খায়, চ্যাংড়া গুলার ফেলে ঘা হয়ে যাবে জিবাই, বলছে এ মোটকি। শুধু সাদা ভাত, তরকারি নাই ভালো, পচা আলু দিয়ে রান্না করবে, খিচড়ি, পচা মূলো দিয়ে, ডাল দিবে না, চুরি রান্না এখানে না, বাড়ি থেকে রান্না করে আনছে। পচা মূলো, রাজ্য সরকার টাকা দিচ্ছে আর তারপরেও আপনারা এইভাবে খাওয়াচ্ছেন, সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে। দেখুন ইনি কি বলছেন, সাফাই কি দিচ্ছেন। আজকে আপনি সেন্টারে গেছিলেন? গেছিলাম, সেন্টার থেকে আসলাম। তো আজকে কি আপনি খাবার দিয়েছেন সেন্টারে? হ্যাঁ, খাবার দিয়েছি। আজকে খাবার তালিকায় কি কি ছিল? আমার খাবার দিয়েছে ভাত আর গোটা ডিম দিয়ে দিলাম, ভাত আর গোটা ডিম। কিন্তু তারা তো বলছে যে শুধু সাদা ভাত ছিল। আর সাদা ভাতই ছিল আজকে। তো আজকে শুধু সাদা ভাত দেওয়ার নিয়ম ছিল সরকারিভাবে না? তরকারি করিনি। মানে কেন করেননি, কি কারণে তরকারি করেননি? ও তরকারি কেন করে নেই, তরকারি করে দিব, এরপরে হচ্ছে ঠিক হয়ে যাবে। মানে সরকারিভাবে আপনাদের কি রান্নার খরচ বা তরকারির খরচ দেই? হ্যাঁ দেই, সরকার দেয়, তারপরে ওনার ইচ্ছে মতো, ইবা দারুণ, ওনার ইচ্ছে মতো তরকারি করেননি, আবার করে দেবেন পরে। এবার হাওড়ার একটা খবর দেখাবো, এটা গুরুত্বপূর্ণ খবর, হাওড়ার সাধারণ মানুষের জন্য, জনস্বার্থে প্রচারিত বলা যায়। গঙ্গায় জলস্তর কমছে, আর সেই জলস্তর কমে যাওয়াতে খাবার জল পুরসভা দিতে পারছে না, কম দিতে পারছে, আর সেই কারণে একটু কম জল খরচ করুন। পুরসভার পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে কম জল খরচের। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কতদিন চলবে এই ক্রাইসিস, কিছু কি বলতে পারছে পুরসভা? দেখো, অবশ্যই এটি যেরকম হাওড়া পুরসভার যে মানুষজনরা বাস করে তাদের জন্য একটি পরামর্শ, অল্প জল ব্যবহার করুন। পাশাপাশি এই বার্তাটা কিন্তু একটা অশনি সংকেত অয়নদা, তার কারণ জলস্তর কমছে, মানুষের কাছে পানীয় জল কম পৌঁছবে, যেটা হাওড়া পুরসভাকে বার্তা দিতে হচ্ছে। আগামী 22 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। 7-8 তারিখ থেকে শুরু হয়েছে এই সমস্যা, এবং এই 22 তারিখ পর্যন্ত এই সমস্যা থাকবে বলে হাওড়া পুরসভার তরফ থেকে জানানো হয়েছে। মূলত বিগার্ডেনের এলাকা থেকে যেই গঙ্গার ঘাট, যেখান থেকে জল ইনট্যাক্ট করা হয়, সেখানেই এই সমস্যা দেখা যায়, যেখানে জলস্তর 1 মিটারের নিচে নেমে গেছে। ফলে সেখান থেকে জল তোলা যাচ্ছে না, ফলে পরিশোধন করা যাচ্ছে না। পাঠাবে কোন জায়গায় একেবারেই পুরসভার তরফ থেকে বলা হয়েছে যেখানে একেবারেই জল পৌঁছানো সম্ভব হচ্ছে না, মূলত অ্যাডেড এরিয়াগুলিতে যেখানে এমনি জল কম পৌঁছায়, সেই সব জায়গায় যেখানে সমস্যা পড়বে সেখানে খবর দিলেই সেখানে ওয়াটার ট্যাঙ্ক চলে যাবে। তবে এই যে হবে, কিন্তু কিভাবে এর থেকে সুরাহা পাওয়া যায় সেদিকেও অন্তত চিন্তা করতে হবে প্রশাসনকে। যদিও এটা অশনি সংকেত তো বটেই, কম জল ব্যবহার করুন। বাড়তি জল শুধু হাওড়া নয়, কোথাওই বাড়তি জল, অতিরিক্ত জল ব্যবহার করবেন না, জল নষ্ট করবেন না। মুখ্য প্রশাসক কি বলছেন দেখুন। গঙ্গার যে ডেপথ, যেটা নাব্যতা, সেটা 1 মিটারেরও নিচে নেমে যাচ্ছে যেখানে আমাদের পাইপগুলো আছে। অর্থাৎ যে পাইপ দিয়ে জলটা ঢুকবে, জল এতটাই নেমে যাচ্ছে যে পাইপের মুখ দেখা যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। তো এটার জন্য কি হচ্ছে, আমরা জলটাকে সাকশনই করা যাচ্ছে না, জল নেওয়াই যাচ্ছে না। তো এইটা শুরু হয়েছে এই প্রবলেমটা 9-10 তারিখ থেকে। এটা আমাদের কাছে যা ইনফরমেশন আছে, এই লো টাইডের এফেক্ট চলবে হচ্ছে 21-22 তারিখ অবধি বলছে। তো এই সময়টা কিন্তু সার্বিকভাবে জলের একটা স্বল্পতা দেখা যাবে। এখানে গঙ্গার জলস্তর কমে যাচ্ছে, তাই জল পাচ্ছেন না হাওড়ার মানুষ, মানে অল্প জল। আর অন্যদিকে দেখুন, নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, সেই জলই খেয়ে নিচ্ছে কৃষি জমি। জল ঢাকা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে জমির পর জমি, আর অবশ্যই কৃষকরা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কি সমস্যা হচ্ছে এবং কি সমস্যার সমাধানটা কি?
দেখো স্থায়ী বাঁধের দাবিতে কিন্তু গ্রামের শয়ে শয়ে মানুষ রীতিমতো মিছিল করে নিয়ে বিক্ষোভ দেখালো জলঢাকা পাড় এলাকায়। ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের জলঢাকা পাড় এলাকায় দীর্ঘদিন ধরেই কিন্তু জলঢাকা নদী গর্ভে চলে যাচ্ছে শয়ে শয়ে বিঘা কৃষি জমি। এমনকি প্রবল বর্ষণ হলে সেই বাঁধে ফাটল দেখা যায় এর আগেও, আর জল ঢুকে যায় গ্রামে। প্রবল বর্ষণ যখন হয় রাতে ঘুম উড়ে যায় এলাকার বাসিন্দাদের। তারা বারবার প্রশাসনকে জানিয়েছে যে সেখানে একটি স্থায়ী বাঁধ করা হোক। সেচ দপ্তর কি কোনো রকম খবর দিচ্ছে? সেচ দপ্তর কি সুখবর দিচ্ছে কোনো? অয়ন, এর আগে কিন্তু পার্থ ভৌমিক তিনি কিন্তু সেখানে গিয়েছিলেন, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু এলাকার মানুষ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ঠিক উপনির্বাচনের আগে পার্থ ভৌমিক সেখানে গিয়েছিলেন এবং সেখানকার মানুষকে কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে তৃণমূল পুনরায় যদি ধূপগুড়ি বিধানসভা দখল করতে পারে সেখানে কিন্তু বাঁধ নির্মাণ করা হবে। যদিও সেই সময় পেরিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু কোন রকম প্রশাসনিক তৎপরতা তারা দেখা বলছেন যায়নি। তারা মরে যাবেন এভাবে চললে পরে। বিক্ষোভকারীরা বলছেন কিছু করা হোক প্রশাসনের পক্ষ থেকে, আমাদেরও দাবি। আমি বোধহয় 18 মাস থেকে ঘুরতেছি, কাজটা যদি তাড়াতাড়ি হ্যান্ডওভার না করেন তাহলে আমার বাল বাচ্চা কি করে বাঁচবে? আমার এইটুকুই জমি, নদীর পাড়ে 1 পোয়া তো আছে, এইটুকুই না আমার আমরা তো মরে যাব, আর বাল বাচ্চাকে কি করে বাঁচবে বলেন তো? মন্ত্রীরা আসছিল, আসে বলে গেছে আপনার স্থায়ী কাজ করে দেবো আমরা। শুধু চাই যে স্থায়ী কাজ আমাদের হোক। বর্ষার দিন তো এসে যাচ্ছে, পড়ে গেলে বর্ষা, তাহলে আমরা কি করে আমরা বাঁচবো? হ্যাঁ, মাকসা নিয়ে আমরা সবাই ভেসে যাব। একবারেই মোটামুটি 200-250 একর জমি আর কি আমাদের নদী গর্ভে চলে গেল দেখতে দেখতে। তো এখনো পর্যন্ত যেটা আর কি হচ্ছে যে খালি আশ্বাসই মিলছে। 2022-এর আগস্টের 5 তারিখ থেকে আমরা আন্দোলন করছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এখন শোনা যাচ্ছে যে কাজ পাস হয়েছে, কিন্তু টেন্ডার তো হচ্ছে না। অতি দ্রুত আমরা টেন্ডার চাচ্ছি, অতি দ্রুত যদি টেন্ডার না হয় লোকসভা ভোট আমরা বয়কট রাখবো। আর দেখুন কাকদ্বীপের অবস্থা দেখুন। রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের হরেন্দ্রনগরে প্রায় 200 মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত। এই দেখুন অ্যারো দিয়ে, তীর চিহ্ন দিয়ে আমরা দেখাচ্ছি প্রায় 100 মিটার, মাফ করবেন 100 মিটার এলাকা জুড়ে একেবারে নদী বাঁধে ধস। বেশ কয়েকটি গাছ এই দেখুন কিভাবে নদী গর্ভে চলে যাচ্ছে। রাতেই ঘটনাস্থলে কাকদ্বীপের বিডিও, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বাপরে বাপ, কিভাবে ধস নামছে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, একেবারে তৎপরতার সঙ্গে কি এই বাঁধ ধস আটকানো সম্ভব? হ্যাঁ, দেখো যেভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল কাকদ্বীপ ব্লকের যে হরেন্দ্রনগর গ্রাম, সেখানে যে 100 মিটারেরও বেশি কিন্তু বাঁধে প্রথম থেকেই পুরো ধসে, পুরো একদম গোবদিয়া নদীতে পুরো বিলিয়ে যায়। এবং তারপর একদম যে গ্রামবাসীদের মধ্যে একটা 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 চিন্তার ভাঁজ কিন্তু কপালে দেখতে পাচ্ছিলাম। আজকে সকাল থেকে যে চিত্রটা আমরা দেখলাম, দফায় দফায় কিন্তু ওই বাঁধে কিন্তু ধস নামছে এবং সেই ছবিটা তুমি পরিষ্কার দেখতেও পাবে। এবং সেই কারণে প্রশাসন কিন্তু তড়িঘড়ি একটা রিং বাঁধ ব্যবস্থা করেছে, প্রায় 300 মিটার রিং বাঁধ ব্যবস্থা করেছে। বলা যায় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু কাজ করেছে সেচ দপ্তর। তারপরেও কিন্তু অয়নদা গ্রামবাসীর কিন্তু আতঙ্ক কিন্তু কাটছে না, কারণ শীতের মেঘ দেখে তো মানুষ, কারণ এর আগে তো বহুবার বর্ষাই এখনো আসেনি, তার মধ্যেই যদি এরকম অবস্থা হয়। কি বলছেন সাধারণ মানুষ? আর মন্টুরাম পাখিরা বিধায়ক, তিনি কি বলছেন দেখুন। গ্রামবাসীরা সবাই আতঙ্কিত, জোয়ার আসলে পুরো গ্রামটা প্রায় ভেসে যাবে। সেই আতঙ্কে সবাইকে কিছু লোককে সব সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের জন্য ওখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। ধসটা প্রায় বাঁধ থেকে মিনিমাম খাড়াভাবে প্রায় 30 থেকে 40 ফুটের মতো একদম খাড়াভাবে নেমে যায়। গত বর্ষার সময়ে এটা বড় মাপের ধস নিয়েছিল, সেই প্রতিকূল অবস্থাটাকে রিপেয়ার করে দেওয়া হয়েছিল। এবারে সেটা এতই বিপজ্জনক, মানে ভয়ঙ্করভাবে বিপজ্জনক অবস্থায় মানুষ পড়ে যাবে। সেচ দপ্তরের সাথে কথা বলেছি, সেচ দপ্তর ভিজিট করে নিয়েছে, জায়গাটাকে আপৎকালীন অবস্থায় ঠিক করছে, তারপর ওরা স্থায়ী ব্যবস্থা করবার সিদ্ধান্ত নিয়েছে। দেখুন ধস নামছে, প্রকৃতির অদ্ভুত রকমের চরিত্র বদলাচ্ছে, তাও নদী চোরেদের কোনো রকম হেলদোল নেই। কুলতলিতে নদীর বুক থেকে মাটি পাচার করা হচ্ছে, ইট ভাটায় চলে যাচ্ছে, ইট তৈরি হচ্ছে। ভাবা যায়। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। এই ইট ভাটার মালিকরা কারা? তাদের এত বড় ক্ষমতা কি করে হলো? আর ওখানে পুলিশ প্রশাসন সবাই তো রয়েছে, কি করছে?
একদমই অয়নদা, এটাই প্রশ্ন যে পুলিশ প্রশাসন, স্থানীয় যারা প্রশাসন রয়েছে, বিডিও, বিএলআরও, তারা কি করছে? দিনের আলোতে পিয়ালি নদীর বক্ষ থেকে মাটি তোলা হচ্ছে এবং সেখানে ট্র্যাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে পাশেরই ইটভাটাতে, এবং যারা শ্রমিক তারা বলছেন যে মালিক সব জানে। মালিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, মালিক জানাচ্ছেন যে তারা রয়্যালিটি দেন, তারা পঞ্চায়েত থেকে পারমিশন নিয়েছেন, তারা বিডিও থেকে পারমিশন নিয়েছেন, কিন্তু আদৌই তারা কোথাও থেকে কোনো রকম পারমিশন তারা নেয়নি। কারণ প্রশাসনের আধিকারিকের সঙ্গে আমরা যখন কথা বলেছি তখন তারা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছ থেকে তারা প্রথম জানলেন, তার আগে তারা জানতেন না, তারা খবর নেবেন। অবশ্যই তারা খবর নেবেন, কিন্তু যেভাবে দিনের আলো তো এইভাবে আর্থ রিমুভার দিয়ে মাটি তোলা হচ্ছে। নদীটার পাশ দিয়ে কি আপনারা কেউ যাতায়াত করেন না? আপনারা জানতেনই না? আপনারা জানতেনই না যে এখান থেকে মাটি পাচার হচ্ছে, চলে যাচ্ছে ইটভাটায়? আপনারা কি সেই মুখ্যমন্ত্রী বলেন না যে কয়েক প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের তোমরা কি ঘুমিয়ে চলো? তাই তো মনে হচ্ছে। আর একটা ভালো খবর,